ইরানের সাম্প্রতিক হামলার পর থেকে বিশ্বজুড়ে যে একটা ভূরাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেটা আমরা সবাই দেখছি। কিন্তু এই সংকটে সবচেয়ে বেশি উদ্বেগে আছে একটা দেশ, চীন। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব হরমুজ প্রণালীর এই সংকট বেইজিংয়ের জন্য কেন একটা রেড লাইন হয়ে দাঁড়িয়েছে আর এর পেছনের আসল কারণগুলোই বা কী। চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা আসলে কতটা গুরুতর। এই মন্তব্যের মাধ্যমে বেইজিং একেবারে স্পষ্ট করে দিয়েছে তারা এই সংকটটাকে শুধু একটা আঞ্চলিক সমস্যা হিসেবে দেখছে না, বরং তারা এটাকে পুরো বিশ্ব ব্যবস্থার ওপর একটা বড় আঘাত হিসেবেই বিবেচনা করছে। সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। 28শে ফেব্রুয়ারি তেহরানে হল মার্কিন ইসরায়েলি যৌথ হামলা, আর তার ঠিক পরপরই ইরানের সর্বোচ্চ নেতা মারা গেলেন। এর পরেই মার্চ মাসের শুরুতেই চীন এমন কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানালো যে পুরো অঞ্চলটাই যেন একটা বিপজ্জনক খাদের কিনারায় চলে গেল। চলুন এবার একটু বিস্তারিতভাবে দেখি বেইজিং ঠিক কি শব্দ ব্যবহার করে এই সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়েছিল আর তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটাই বা কতটা কঠোর ছিল। বেইজিংয়ের ভাষা ছিল একেবারেই রাগঢাকহীন। তারাই হামলাকে সরাসরি নির্লজ্জ হত্যাকাণ্ড বলেছে। শুধু তাই নয়, এটাকে আন্তর্জাতিক আইনের গুরুত্ব লঙ্ঘন বলেও অভিহিত করেছে। চীনের মতে এই ঘটনাটা বিশ্বজুড়ে যে নিয়মকানুনগুলো আছে সেগুলোকে ভেঙে দিয়েছে আর পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তার বক্তব্যে সরাসরি জাতিসংঘ সনদের কথা টেনে আনেন। তিনি বলেন, এই হামলাটা সনদের মূল দুটো নীতি, একটা দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো আর তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এই দুটোকেই একেবারে পদদলিত করেছে। এই যে এত কূটনৈতিক কথাবার্তা, এর বাইরেও কিন্তু চীনের এই তীব্র প্রতিক্রিয়ার পেছনে একটা বিশাল অর্থনৈতিক কারণ লুকিয়ে আছে। আর সেই কারণটাই হল হরমুজ প্রণালী, যেটা চীনের জন্য একটা অলঙ্ঘনীয় রেড লাইন ছাড়া আর কিছুই না। এই সংখ্যাটার দিকে একবার তাকান, 50%। শুধু এই একটা সংখ্যাই চীনের অর্থনৈতিক দুর্বলতার পুরো ছবিটা তুলে ধরার জন্য যথেষ্ট। এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে হল, চীন যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে তার ঠিক অর্ধেক আসে এই হরমুজ প্রণালী নামের একটা মাত্র সরু সামুদ্রিক পথ দিয়ে। সুতরাং বুঝতেই পারছেন, এই পথের নিরাপত্তা চীনের জন্য দর কষাকষির কোনো বিষয়ই না, এটা তাদের জন্য একটা অর্থনৈতিক লাইফলাইন। দেখুন, পরিস্থিতিটা আরও জটিল, কারণ ইরান থেকে যে তেল রপ্তানি হয় তার প্রায় 80%ই কেনে চীন, আর হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল যাতায়াত করে। ভাবুন একবার, যদি কোনো কারণে এই পথটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু চীনের হাতে থাকা কৌশলগত রিজার্ভও এই ঘাটতি দীর্ঘ সময়ের জন্য পূরণ করতে পারবে না। আর এটাই এখন $মিলিয়ন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চীনের কাছে যে তেলের রিজার্ভ মজুদ আছে, তা দিয়ে কি তারা দীর্ঘমেয়াদী কোনো সংকট সত্যি মোকাবেলা করতে পারবে? বিশেষজ্ঞদের মতে উত্তরটা হলো না। এই রিজার্ভ বড়জোর অল্প সময়ের জন্য একটা সুরক্ষা দিতে পারে, একটা বাফারের মতো কাজ করতে পারে। কিন্তু যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তাহলে চীনের অর্থনীতি একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়বে। আর ঠিক এটাই বেইজিংয়ের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তাহলে যখন তাদের অর্থনৈতিক জীবনরেখাটাই এমন মারাত্মক ঝুঁকির মুখে, তখন বেইজিং ঠিক কি করতে পারে? এখানেই আমরা তাদের খুব সতর্ক আর দ্বিমুখী একটা কৌশল দেখতে পাই। একদিকে তারা ইরানের সাথে তাদের বন্ধুত্ব বজায় রাখছে, আবার অন্যদিকে পর্দার আড়ালে নিজেদের অর্থনৈতিক স্বার্থটাকেও রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনের কৌশলটা এখানে একদম পরিষ্কার। জনসমক্ষে তারা আমেরিকা ও ইসরায়েলের তীব্র নিন্দা করছে, কিন্তু পর্দার আড়ালে তারাই আবার ইরানকে চাপ দিচ্ছে যেন হরমুজ প্রণালীটা যে কোনো মূল্যে খোলা রাখা হয়। কারণ বেইজিং খুব ভালো করেই জানে এই প্রণালী বন্ধ হলে সবচেয়ে বড় ক্ষতিটা তাদেরই হবে। এই সংকটের কিন্তু একটা মানবিক দিকও আছে। তেহরানের হামলায় অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে, আর 3000-এরও বেশি নাগরিককে আজারবাইজান, তুরস্ক আর ইরাকের মতো দেশগুলো দিয়ে স্থলপথে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, বেইজিং পুরো অঞ্চলের জন্যই সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে। চলুন এবার একটু বড় ছবিটা দেখি। এই সংকটে চীনের পদক্ষেপগুলোর পেছনে দীর্ঘমেয়াদী কৌশলগত উদ্দেশ্যটা আসলে কি? বেইজিং কিন্তু শুধু এই মুহূর্তের সংকটটা মোকাবেলা করছে না, তারা ভবিষ্যতের জন্যে নিজেদের একটা বিশেষ ভূমিকায় প্রতিষ্ঠিত করতে চাইছে। এই পদক্ষেপগুলো আসলে চীনের একটা বড় পরিকল্পনার অংশ। মনে করে দেখুন, 2023 সালে সৌদি আরব আর ইরানের মধ্যে শান্তি চুক্তি করিয়ে তারা নিজেদেরকে একজন সফল মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করেছিল। এখন এই সংকটে একটা স্থিতিশীলতাকারী বা স্ট্যাবিলাইজার হিসেবে ভূমিকা পালন করে তারা গ্লোবাল সাউথ অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর প্রধান মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থানকে আরও পাকা করতে চায়।
এর পেছনের মূল কারণটা হল ইরানের সঙ্গে চীনের যে ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি আছে সেটাকে রক্ষা করা। যদি ইরানের শাসন ব্যবস্থার পতন হয় তাহলে বেইজিংয়ের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর ওই অঞ্চলে তাদের প্রভাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষ প্রশ্নে এসে পৌঁছেছি। চীন কি এই দুটো ভিন্ন ভূমিকা, মানে একদিকে বিশ্বের জন্য স্থিতিশীলতা আনা আর অন্যদিকে ইরানের মতো একটা দেশের ঘনিষ্ঠ মিত্র থাকা, একসাথে পালন করতে পারবে? এই দুটো ভূমিকার মধ্যে সামঞ্জস্য রক্ষা করাটাই এখন চীনের পররাষ্ট্র নীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।